শব্দের মানে বুঝি, বাক্য বুঝি না। আইএলটিএস রিডিং। আমাকে একজন স্টুডেন্ট খুবই একটা কঠিন একটা সমস্যার কথা বলছেন। বলতেছে শব্দের মানে বুঝি কিন্তু বাক্য বুঝি না। এখন এই সমস্যাটার যে সমাধান দিয়ে আমি এই ভিডিও টিউটোরিয়াল বানালাম। আপনারা এই ক্লাসটা ভালোমতো করবেন। মাঝখানে ভিডিওটা পজ করবেন। পজ করে কিছু এক্সারসাইজ থাকবে সেগুলি এক্সারসাইজ গুলো করবেন। করার পরে এখানে অ্যান্সার দেওয়া থাকবে। অ্যান্সারের সাথে আপনি মানে মিলাবেন। আপনি কতটুকু বুঝলেন, আপনি সেটা আস্তে, আস্তে বুঝতে পারবেন। তো চলুন দেখা যাক আজকের ক্লাসে কি চমক আছে। তো স্টুডেন্ট তার যে প্রবলেমটা আরকি আমার সঙ্গে শেয়ার করছে, সে বলছে যে আ রিডিং রিডিং এ শব্দের অর্থ বুঝতে পারলেও পুরো বাক্যের অর্থ বুঝতে পারি না। কি করা যেতে পারে? প্লিজ হেল্প। আচ্ছা, তাহলে আমরা দেখি কি করা যেতে পারে। এর সমাধানটা কি? রিডিং এ শব্দের অর্থ বুঝতে পারলেও পুরো বাক্যের অর্থ বুঝতে না পারার সমস্যা অনেক আইএলটিএস প্রার্থীর ক্ষেত্রেই দেখা যায়। এটি সাধারণত বাক্যের গঠন, স্ট্রাকচার, প্রেক্ষাপট, কনটেক্সট বা কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে শব্দের সমন্বয় বোঝার অভাবের কারণে হয়। আচ্ছা, তাহলে আমরা কিভাবে বুঝবো যে বাক্যের যে স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচার আমরা কিভাবে বুঝবো সেটা আমরা একটু দেখি। আইএলটিএস রিডিং এ বাক্যগুলো প্রায়ই জটিল হয়। যেমন কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্স যেখানে একাধিক ক্লজ থাকে। শব্দের অর্থ জানলেও এই গঠনের কারণে অর্থ হারিয়ে যেতে পারে। প্রতিটি বাক্যকে ছোট, ছোট অংশে ভাগ করো। মূল ক্লজ, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট খুঁজে বের করো। উদাহরণ: Although the scientists conducted numerous experiments, the results remained inconclusive. এখানে মূল ক্লজ হলো "The results remained inconclusive"। গ্রামার শেখো, বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স এবং কনজাংশনস। ফর এক্সাম্পল, although, because, since এর ব্যবহার শেখো। রেন অ্যান্ড মার্টিন বা রেমন মার্ফির ইংলিশ গ্রামার ইন ইউজ বই সাহায্য করতে পারে। প্র্যাকটিস উইথ পার্সিং, একটি বাক্য পড়ে তার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং ডিপেন্ডেন্ট ক্লজ চিহ্নিত করার অভ্যাস করো। প্রেক্ষাপট মানে কনটেক্সট বোঝা। কেন সমস্যা হয়? শব্দের অর্থ জানলেও বাক্যের প্রেক্ষাপট বা লেখকের উদ্দেশ্য না বুঝলে অর্থ পরিষ্কার হয় না। কি করবে? প্যারাগ্রাফের প্রেক্ষাপট ধরো। বাক্যটি পড়ার আগে পুরো প্যারাগ্রাফের মূল বিষয় বোঝার চেষ্টা করো। প্রথম এবং শেষ বাক্য পড়লে প্যারাগ্রাফের থিম ধরতে সহজ হয়। কোশ্চেন ওয়ার্ডস ব্যবহার করো। বাক্য পড়ে নিজেকে প্রশ্ন করো, কে, কি, কেন, কোথায়। এটি বাক্যের উদ্দেশ্য বুঝতে সাহায্য করবে। সিনোনিম ও প্যারাফ্রেজিং শেখো। আইএলটিএস এ একই অর্থ ভিন্ন অর্থে প্রকাশ করা হয়, তাই সিনোনিম ও প্যারাফ্রেজিং এর অভ্যাস করো। উদাহরণ: দ্য স্টাডি ওয়াজ গ্রাউন্ড ব্রেকিং মানে দ্য রিসার্চ ওয়াজ রিভলিউশনারি। ভোকাবুলারির গভীরতা বাড়ানো। কেন সমস্যা হয়? শুধু শব্দের অর্থ জানা যথেষ্ট নয়, শব্দের ব্যবহার এবং কলোকেশন, কোন শব্দ কিভাবে অন্য শব্দের সাথে মিলে ব্যবহৃত হয় না জানলে বাক্যের অর্থ ধরা কঠিন। কি করবে? কলোকেশন শেখো। যেমন মেক এ ডিসিশন সঠিক, কিন্তু ডু এ ডিসিশন ভুল। অক্সফোর্ড কলোকেশনস ডিকশনারি বা অনলাইন রিসোর্স ব্যবহার করো। ওয়ার্ড ফ্যামিলিজ শেখো। একটি শব্দের বিভিন্ন রূপ শেখো। যেমন ডিসাইড হচ্ছে ভার্ব, ডিসিশন হচ্ছে নাউন, ডিসিসিভ হচ্ছে অ্যাডজেক্টিভ। কনটেক্সট বেস ভোকাবুলারি, শব্দের অর্থ শুধু মুখস্থ করো না, বাক্যে তার ব্যবহার শেখো। উদাহরণ: রান মানে দৌড়ানো, কিন্তু রান এ বিজনেস মানে ব্যবসা পরিচালনা করা। রিডিং প্র্যাকটিসের কৌশল কি করবে? স্কিমিং এবং স্ক্যানিং। প্রথমে প্যারাগ্রাফের মূল ধারণা বোঝার জন্য দ্রুত পড়ো। স্কিমিং,
তারপর নির্দিষ্ট তথ্যের জন্য স্ক্যানিং করো। আইএলটিএস প্র্যাকটিস টেস্ট, কেমব্রিজ আইএলটিএস বই 11-20 থেকে রিডিং প্যাসেজেস নিয়ে প্র্যাকটিস করো। প্রতিটি প্যাসেজ পড়ার পর বাক্য ভেঙে অর্থ বোঝার চেষ্টা করো। অ্যাক্টিভ রিডিং, পড়ার সময় কি পয়েন্টস আন্ডারলাইন করো বা নোট করো। এটি বাক্যের অর্থ ধরতে সাহায্য করবে। ডাইভার্স ম্যাটেরিয়ালস, শুধু আইএলটিএস প্যাসেজ নয়, দ্য গার্ডিয়ান, বিবিসি, ন্যাশনাল জিওগ্রাফিকের মতো ইংরেজি আর্টিকেল পড়ো। এতে জটিল বাক্যের সাথে পরিচিতি বাড়বে। টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড প্যাশেন্স, মানে ধৈর্য কেন দরকার? রিডিং এর সময়ের চাপে অনেকে বাক্যের অর্থ বোঝার চেষ্টা ছেড়ে দেয়। এটা কিন্তু বাস্তব। কি করবে? টাইম প্র্যাকটিস, প্রতিদিন একটি প্যাসেজ সময় মেপে পড়ো। ধীরে ধীরে গতি বাড়বে। ধৈর্য ধরো, শুরুতে বাক্য বোঝা কঠিন মনে হলেও নিয়মিত অভ্যাসে উন্নতি হবে। মিস্টেক্স থেকে শেখো, ভুল উত্তর হলে বুঝতে চেষ্টা করো কেন ভুল হলো। বাক্যের কোনো অংশ বুঝতে পারোনি বা তা চিহ্নিত করো। বাক্যের অর্থ ধরার অভ্যাস, কি করবে? সামারাইজ করো, প্রতিটি প্যারাগ্রাফ পড়ার পর নিজের ভাষায়, বাংলায় বা ইংরেজিতে তার অর্থ সংক্ষেপে লিখো। এটি বোঝার ক্ষমতা বাড়ায়। সেন্টেন্স প্যারাফ্রেজিং, জটিল বাক্যকে নিজের মতো করে সহজভাবে লিখে ফেলো। উদাহরণ: দ্য proliferation of technology has significantly altered societal dynamics, মানে হচ্ছে টেকনোলজিস গ্রোথ হ্যাজ চেঞ্জ হাউ সোসাইটি ওয়ার্কস। গ্রুপ স্টাডি, বন্ধুদের সাথে বা শিক্ষকের সাথে বাক্য নিয়ে আলোচনা করো। অন্যের ব্যাখ্যা শুনলে নতুন দৃষ্টিভঙ্গি পাবে। মানসিক আত্মবিশ্বাস কেন দরকার? বাক্য না বোঝার ভয় থাকলে পড়ার সময় আত্মবিশ্বাস কমে যায়। কি করবে? পজিটিভ মাইন্ডসেট, নিজেকে বলো যে প্রতিদিন অভ্যাস করলে তুমি উন্নতি করবে। ছোট থেকে শুরু করো, সহজ টেক্সট যেমন গল্পের বই বা সংবাদ দিয়ে শুরু করো। তারপর আইএলটিএস এর জটিল প্যাসেজে যাও। শিক্ষক বা কোচিং এর সাহায্য, কি করবে? ফিডব্যাক নাও, কোনো শিক্ষক বা আইএলটিএস কোচের কাছে নিয়মিত তোমার পড়া প্যাসেজ দেখাও। তারা বাক্য বোঝার কৌশল শিখিয়ে দিতে পারে। মক টেস্ট দাও, এতে জটিল বাক্যের সাথে মানিয়ে নেয়ার অভ্যাস হবে। উদাহরণ: একটি বাক্য ভেঙে বোঝো। ধরো বাক্যটা এমন: Despite the economic downturn, the company managed to increase its revenue through innovative strategies. স্টেপ 1, মূল ক্লজ চিহ্নিত করো। এই বাক্যের মধ্যে মূল ক্লজটা হচ্ছে দ্য কোম্পানি ম্যানেজ টু ইনক্রিজ ইটস রেভিনিউ। স্টেপ 2, ডিপেন্ডেন্ট ক্লজ বের করো। এই বাক্যের মধ্যে ডিপেন্ডেন্ট ক্লজটা হচ্ছে ডিসপাইট ডিসপাইট দ্য ইকোনমিক ডাউনটার্ন। তারপরে স্টেপ 3 হচ্ছে মডিফায়ার, থ্রু ইনোভেটিভ স্ট্র্যাটেজিস। এই অংশটা হচ্ছে মডিফায়ার্স। পুরো মিনিংটা হচ্ছে অর্থনৈতিক মন্দা থাকলেও কোম্পানি উদ্ভাবনী কৌশল ব্যবহার করে তাদের আয় বাড়াতে পেরেছে। এখন আমরা আসবো আহ, কিছু এক্সারসাইজে। এখানে এখানে ভিডিওটা আপনি যদি রেকর্ডিং শুনেন, আপনি ভিডিওটি পজ করবেন, পজ করে ভিডিওটি আপনি আপনি দেখে এর অ্যান্সারটা করবেন। ঠিক আছে, আমি এটাকে সাইজ করে দিচ্ছি। এখানে এই প্রশ্নটা হচ্ছে এক্সারসাইজ 1, although renewable energy sources have gained popularity in recent years, their widespread adoption is hindered by high initial costs and technological limitations. এই বাক্যের মধ্যে মূল ক্লজ কোনটা আপনি এখানে বের করে এখানে আপনি লিখবেন বা খাতার মধ্যে লিখবেন। ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা, মডিফায়ার কোনটা, আপনি এখানে পার্ট বাই পার্ট বের করে লিখবেন। ঠিক আছে? লেখা হয়ে গেলে তারপরে আপনি নেক্সট পেজে, নেক্সট ভিডিওতে, নেক্সট স্লাইডে আসবেন। ভিডিওতে দেখবেন যে আপনার সাথে এটার কতটুক মিললো, আপনি এটা মিলিয়ে নিবেন। ঠিক আছে? এই অংশটাতে। তাহলে আমরা নেক্সট আরেকটা এক্সারসাইজে যাচ্ছি। ঠিক সেরকম পজ দ্য ভিডিও, আপনি এখানে ভিডিওটা আপনি পজ করবেন। পজ করে এই এক্সারসাইজ নাম্বার 2টা করবেন। হ্যাঁ?
কিভাবে করবেন? দ্য র্যাপিড আরবানাইজেশন অফ ডেভেলপিং কান্ট্রিজ coupled with inadequate infrastructure. ও আচ্ছা, আমি এই অংশটা আবার পড়ি। পজ দ্য ভিডিও। ভিডিও পজ করে আপনি এইটা এক্সারসাইজ নাম্বার 2 টা করবেন। The rapid urbanization of developing countries coupled with inadequate infrastructure has led to significant environmental degradation. এখানের মধ্যে মূল ক্লজ কোনটা? এই বাক্যের মধ্যে কোন অংশটা মূল ক্লজ, কোন অংশটা ডিপেন্ডেন্ট ক্লজ, কোন অংশটা মডিফায়ার, আপনি এটা নোট করে লিখবেন। লেখার পরে নেক্সট পেজে এর অ্যান্সারটা এখানে ডেসক্রিপশনটা দেওয়া আছে। আপনি এটা এইখান থেকে দেখে নিবেন। মানে নেক্সট অংশ থেকে দেখে নিবেন। দেখে আপনার সঙ্গে মিলাবেন। তাহলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা। তারপরে আবার এক্সারসাইজ 3 তে আসতেছি। আপনি ভিডিওটা এই মুহূর্তে পজ করবেন। পজ করার পরে আপনি এই বাক্যটা আমি পড়ে শোনাচ্ছি। While advances in artificial intelligence have revolutionized industries, concerns about job displacement remain a significant challenge. আপনি এখানে এই বাক্যের মধ্যে কোন অংশটা মূল ক্লজ, কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ, কোনটা মডিফায়ার, এটা আপনি চিহ্নিত করবেন। চিহ্নিত করার পরে আপনি ভিডিওটা অন করবেন। অন করে নেক্সট স্লাইডে আপনি যাবেন যে এখানে অ্যান্সারটা দেওয়া আছে। আপনার সাথে অ্যান্সারটা কতটুকু মিলতেছে আপনি দেখে নিয়েন। ঠিক আছে? এখানে ব্যাখ্যা সহ দেওয়া আছে। আমি আর না বললাম এখানে। তারপরে এক্সারসাইজ নাম্বার 4 এ আসি। এখানেও সেম আপনি বাক্যটা পড়বেন। ভিডিওটা আগে পজ করবেন। পজ করে তারপরে বাক্যটা পড়বেন। বাক্যটার মধ্যে মূল ক্লজ কোনটা, সাবজেক্ট ফ্রেজ কোনটা, মডিফায়ার কোনটা এখানে লিখবেন। তারপরে পরের পেজে এখানে অ্যান্সারটা দেওয়া আছে। আপনি আপনার অ্যান্সারের সাথে এটা আপনি মিলিয়ে নিবেন। ঠিক আছে? তারপরে এক্সারসাইজ নাম্বার 5 আপনি আপনি এখানে ভিডিওটা পজ করবেন। পজ করে এই বাক্যটা পড়বেন। বাক্যটা পড়ে আবার এখানে মূল ক্লজ কোনটা, ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা, মডিফায়ার কোনটা আপনি এখানে বের করে এখানে লিখবেন। লেখার পরে নেক্সট পেজে আপনি আবার এখানে আপনি এর সমাধানটা পাবেন। ব্যাখ্যা সহ দেওয়া আছে। আমি আর না বললাম। তো আপনি এভাবে করলে আশা করি আপনি পেয়ে যাবেন। এছাড়াও যেকোনো হেল্পের জন্য তো আমি তো আছি। এখানে আমার কোর্সের নাম হচ্ছে IELTS 789, যে কোর্স বিদেশের টানে। হুম? আর আমার রিডিং কোর্সের নাম হচ্ছে ফাস্টার রিডার, IELTS রিডিং স্কিলস। আ হ্যাঁ, IELTS রিডিং মডিউলে ব্যান্ড 9 কনফিডেন্স। তো আশা করি ভালো লেগেছে ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের আরো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে। প্রশ্ন করতে পারেন। এছাড়া আমার যে ফেসবুক গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনি সেই গ্রুপে জয়েন হতে পারেন। সেখানে ফ্রি ক্লাস হবে। ফ্রি ক্লাস আপনি করতে পারেন। এ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।